দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর প্রথম চীন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্য সংঘাত ও দুই দেশের বাণিজ্য চুক্তি, বলছেন বিশ্লেষকরা। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র গেলে বিপদে পড়বে গোটা বিশ্ব, মন্তব্য ট্রাম্পের। শিগগিরই যুদ্ধ বন্ধের ইঙ্গিত, হুমকি দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, হুঁশিয়ারি তেহরানের। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আঘাতে অন্তত ৬ জন নিহত, বেকা উপত্যকা সহ একাধিক শহর খালি করার নির্দেশ। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর পাল্টা হামলা। ভূমধ্যসাগরে লিবিয়া উপকূল থেকে 2 বাংলাদেশি সহ 3 জনের মরদেহ উদ্ধার। পাচারকারীদের আস্তানা থেকে 120 অভিবাসী উদ্ধার, শারীরিক নির্যাতনের অভিযোগ। এবং ব্রিটেনের স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর নেতৃত্ব সংকটে লেবার পার্টি। স্টারমারের পদত্যাগের দাবিতে 4 মন্ত্রীর ইস্তফা, ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি প্রধানমন্ত্রীর। চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বেইজিং পৌঁছানোর পর বৃহস্পতি ও শুক্রবার চীনা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। বাণিজ্য সম্পর্কে টানাপোড়েনের পাশাপাশি ইরান যুদ্ধ নিয়েও আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে দেশটির তেলের বড় ক্রেতা এখন চীন। তাই বিশ্লেষকরা মনে করছেন ওয়াশিংটন চাইছে চলমান সংকট নিরসনে তেহরানকে সমঝোতায় আনতে নিজেদের প্রভাব ব্যবহার করুক বেইজিং। বাণিজ্য উত্তেজনা, ইরান যুদ্ধ এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ট্রাম্পের বেইজিং সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। 2017 সালের পর এটিই হচ্ছে ট্রাম্পের প্রথম চীন সফর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নিয়েছে চীন। 3 দিনের বেইজিং সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পাশাপাশি দুই দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন বৈঠকে মধ্যপ্রাচ্য সংঘাত, তাইওয়ানের সার্বভৌমত্ব ও বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো উঠে আসতে পারে, যা বর্তমান ভূ রাজনৈতিক সমীকরণে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে ঘিরে বেইজিং জুড়ে চলছে জোর প্রস্তুতি। তিয়ানমেন স্কোয়ারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আয়োজন করা হয়েছে বিশেষ রাষ্ট্রীয় অনুষ্ঠান, ভোজ সভা ও ঐতিহাসিক টেম্পল অফ হেভেন সফরের। 2 শক্তিশালী বিশ্বনেতার বৈঠকের দিকে এখন নজর অনেকের। বিশ্লেষকরা বলছেন এই সফর সফল হলে বদলে যেতে পারে বর্তমান বিশ্ব রাজনীতির সমীকরণ। কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্য যুদ্ধ ও অভ্যন্তরীণ ইস্যুতে মনোযোগী থাকলেও এবার সরাসরি চীনের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প, যেখানে উঠে আসতে পারে ইরান, তাইওয়ানের মতো ভূরাজনৈতিক ইস্যু ও বাণিজ্য আলোচনা। বিভিন্ন প্রতিবেদন বলছে ইরান যুদ্ধের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে এই সাক্ষাৎ। বেইজিং এর মধ্যে পাকিস্তানের সঙ্গে মিলে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দিতে মধ্যস্থতার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী সংঘাত চীনের অর্থনীতিতে চাপ তৈরি করছে। তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, রফতানি নির্ভর শিল্পেও প্রভাব পড়ছে। তবে একই সঙ্গে ইরানের ওপর নিজেদের প্রভাব দেখিয়ে ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত দর কষাকষির সুযোগও দেখছে বেইজিং। তাইওয়ান ইস্যুও বৈঠকের কেন্দ্রবিন্দুতে রয়েছে। একদিকে তাইওয়ানের সঙ্গে $10 বিলিয়ন নতুন অস্ত্র চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে তাইওয়ানকে চীনের অংশ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এতে ওয়াশিংটনের অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চীন চাইছে যুক্তরাষ্ট্র আরও স্পষ্টভাবে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করুক। বাণিজ্য ও প্রযুক্তির প্রতিযোগিতাও আলোচনার বড় অংশ হয়ে উঠেছে। গত কয়েক বছরে শুল্ক যুদ্ধ, বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ ও সেমিকন্ডাক্টর নিষেধাজ্ঞা সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক জটিল হয়ে ওঠে। এখন ট্রাম্প প্রশাসন চায় চীন আরও বেশি মার্কিন কৃষি পণ্য কিনুক, আর চীন চাইছে যুক্তরাষ্ট্র যেন উচ্চ প্রযুক্তির চিপ রপ্তানিতে বাধা কমায়। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও রেয়ার আর্থ খনিজ নিয়েও চলছে কৌশলগত প্রতিযোগিতা, যা ভবিষ্যতে অর্থনীতি ও সামরিক শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ দ্রুতই শেষ হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন যুদ্ধ শেষ হলেই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করবে। তেহরানের হাতে পারমাণবিক অস্ত্র গেলে পুরো বিশ্ব বিপদে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। হুমকি আর চাপ দিয়ে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা যায় না বলে সাফ জানিয়েছে তেহরান। এদিকে ইরান যুদ্ধে মার্কিন ব্যয় 29 বিলিয়ন ছাড়িয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। ইরানের বিরুদ্ধে উত্তেজনার মধ্যে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং সফরে যাওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের জানান ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে এবং এরপরই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করবে। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না বলে আবারও জোর দিয়েছেন ট্রাম্প। বলেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইরান ইস্যুতে দীর্ঘ আলোচনা করবেন তিনি।
আমি মনে করি ইরান ইস্যুতে আমাদের কারো সহায়তার প্রয়োজন নেই। যেভাবেই হোক আমরা জিতব, শান্তিপূর্ণভাবে হোক বা অন্য কোনোভাবে। তাদের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের বিমান বাহিনীও শেষ, আমরা জিতবই। চীন সফরে যাওয়ার আগে ট্রাম্প আরও বলেন, তেহরানের হাতে পারমাণবিক অস্ত্র গেলে পুরো বিশ্ব বিপদে পড়বে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে মার্কিন অবরোধকে শতভাগ কার্যকর বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি হুঁশিয়ারি দিয়ে বলেন, হুমকি আর চাপ দিয়ে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা যায় না। তিনি বলেন, তেহরানের প্রস্তাব কোনো আত্মসমর্পণের চিঠি নয়, বরং জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি টেকসই সমাধানের ন্যূনতম ভিত্তি। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি দাবি করেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপের নীতি নিয়ে এগোচ্ছে এবং তেহরানের উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চাইছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনালাপে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ইসলামাবাদের মধ্যস্থতার বিষয়টি তুলে ধরেছেন। চীন পাকিস্তানের এই ভূমিকাকে সমর্থন জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও বলেছেন, আঙ্কারার সবচেয়ে বড় অগ্রাধিকার এখন যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, কারণ নতুন করে যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা আরও বড় সংকটে পড়বে। অন্যদিকে কুয়েত অভিযোগ করেছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসির সদস্যরা দেশটিতে অনুপ্রবেশ করে বৈরী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছিল। এই ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে কুয়েত। একই অভিযোগের নিন্দা জানিয়েছে কাতারও। যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও হামলা চালায় ইরানে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা গেছে, গেল এপ্রিলে ইরানি তেল শোধনাগারে এই হামলা চালানো হয়, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আমিরাত। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস দাবি করেছে, যুদ্ধের সময় সম্ভাব্য হামলা থেকে বাঁচতে পাকিস্তান ও আফগানিস্তানে নিজেদের যুদ্ধ বিমান সরিয়ে নিয়েছিল তেহরান। তবে এমন খবর প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও ইরানের উপর সামরিক হামলা চালিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে পারস্য উপসাগরের লাভান দ্বীপে অবস্থিত একটি ইরানি তেল শোধনাগারে গোপন হামলা চালায় আমিরাত। যদিও আবুধাবি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে ইরান ওই সময় দাবি করেছিল শত্রুপক্ষ তাদের বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অন্য দেশগুলো যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানালেও আমিরাতের এই সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচকভাবে নিয়েছিল যুক্তরাষ্ট্র। যুদ্ধের সময় ইরান আমিরাত লক্ষ্য করে 550 ব্যালিস্টিক মিসাইল এবং 2000-এর বেশি ড্রোন ছুড়েছিল। যুদ্ধের এই সময়ে আরব আমিরাত ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর একটি। এদিকে যুদ্ধবিরতির সময় গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান রক্ষা করতে ইরান প্রতিবেশী পাকিস্তানের সহায়তা নিয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম সিবিএস। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, হামলা থেকে বাঁচাতে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে নিজেদের RC-130 নজরদারি বিমান এবং C-130 কার্গো বিমান রেখেছিল তেহরান। এছাড়া কিছু বেসামরিক বিমান প্রতিবেশী আফগানিস্তানেও সরিয়ে নেওয়া হয়। যদিও পাকিস্তান সরকার তাদের ঘাঁটিতে ইরানি বিমান রাখার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, নূর খান বিমান ঘাঁটি অত্যন্ত জনবহুল এলাকায় অবস্থিত। সেখানে অনেক বেশি বিমান রাখা হলে সেগুলো সবার নজরে আসত। লেবাননে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। এর মধ্যেই বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননের একাধিক শহর খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। জবাবে লেবানন সীমান্তের কাছে হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে আগুন লাগার খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ওয়াশিংটনে বৃহস্পতিবার ও শুক্রবার ইসরায়েল লেবানন বৈঠকের কথা রয়েছে। এপ্রিলের যুদ্ধবিরতির পরও প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের কফার দৌনিন এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহতদের উপকূলীয় শহর টাইরের হাসপাতালে নেওয়া হয়েছে। তেল আবিব দাবি করেছে, মধ্য এপ্রিল থেকে এখন পর্যন্ত লেবাননে 1100-এর বেশি স্থাপনায় হামলা চালিয়েছে তারা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, যুদ্ধবিরতির সময়ই নিহত হয়েছেন অন্তত 380 জন। স্থানীয় সময় মঙ্গলবারও থামেনি অভিযান। বেকা উপত্যকা ও লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক শহর খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। লিতানি নদীর পাশের দেইর মিমাস শহরের পানি পাম্পিং স্টেশন উড়িয়ে দেওয়ার পাশাপাশি বিনতে জবাইলে ঘরবাড়িও গুড়িয়ে দেওয়া হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে বহু বাসিন্দা জানিয়েছেন, আগের মতো আর ঘর ছাড়বেন না তারা।
এদিকে লেবানন সীমান্তর কাছে হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে আগুন লাগার খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মানারা ও মারগালিয়ত এলাকায় সাইরেন বাজানো হয়। একটি ড্রোন ভূপাতিত করা হলেও আরেকটি বিস্ফোরিত হয় ইসরায়েলি ভূখণ্ডে। ওয়াশিংটনে বৃহস্পতিবার ও শুক্রবার ইসরায়েল লেবানন বৈঠকের কথা রয়েছে। এর আগে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বৈরুতের কর্মকর্তারা। গাজা উপত্যকার নুসেইরাতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে কৃত্রিম অক্সিজেনের সংকট। উপত্যকার অন্তত 43,000 মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বা জীবন বদলে দেয়া আঘাতের শিকার হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ইসরায়েলের নেসেটে পশ্চিম তীরের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী স্থানের ওপর সরাসরি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বিলের প্রথম ধাপ পাশ হয়েছে। কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনে প্রতিনিয়তই ইসরায়েলি হামলায় ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ। স্থানীয় সময় মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে 2025 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নিহত হয়েছে অন্তত 70 শিশু, আহত হয়েছে 8 শতাধিক। নিহত শিশুদের 93% ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছে। এছাড়া বসতি স্থাপনকারীদের হামলা, অবিস্ফোরিত গোলা কিংবা ফিলিস্তিনি বাহিনীর ভুল আঘাতেও কিছু শিশু নিহত হয়েছে। এদিকে গাজা উপত্যকার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ফুরিয়ে যাচ্ছে কৃত্রিম অক্সিজেন। হাসপাতালের প্রধান অক্সিজেন উৎপাদন কেন্দ্রটি বিকল হয়ে গেছে। বিকল্প কেন্দ্রটিও চলছে সীমিত সক্ষমতায়। চিকিৎসকরা জানান, অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে সেটি হবে শত শত রোগীর মৃত্যুদণ্ডের সমান। 34টি অক্সিজেন স্টেশনের মধ্যে ধ্বংস হয়েছে 25টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজায় আহত 1,72,000 মানুষের মধ্যে অন্তত 43,000 মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বা জীবন বদলে দেয়া আঘাতের শিকার হয়েছেন। এদের মধ্যে প্রায় 10,000ই শিশু। কারো হাত নেই, কারো পা, কেউ হারিয়েছে চলাফেরার ক্ষমতা। কিন্তু পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় হুইলচেয়ার, কৃত্রিম অঙ্গ বা চিকিৎসা সরঞ্জাম সহ কোনো কিছুই পর্যাপ্তভাবে ঢুকতে পারছে না গাজায়। পশ্চিম তীরে এবার প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী স্থানের ওপর সরাসরি নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ইসরায়েল। এই সংক্রান্ত একটি বিলের প্রথম ধাপ পাশ করেছে দেশটির পার্লামেন্ট নেসেট। নতুন বিল অনুযায়ী দেশটির ঐতিহ্য মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে। বিলটি কার্যকর হলে ওই সংস্থা খনন কাজ, উন্নয়ন ও স্থাপনা ব্যবস্থাপনার পাশাপাশি প্রয়োজন হলে জমি অধিগ্রহণের ক্ষমতাও পাবে। তবে আইন হিসেবে কার্যকর হতে বিলটির আরও 2 দফা অনুমোদন প্রয়োজন। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে 2 বাংলাদেশের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিন উদ্ধার করা হয়েছে মিশরের এক নাগরিকের মৃতদেহ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজির দক্ষিণে পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার করা হয় 120 অভিবাসীকে। দেশটির নিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, প্রায় 2 সপ্তাহ ধরে বন্দী অভিবাসীদের মুক্ত করার অভিযানটি পরিচালনা করা হয়। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে গিয়ে লিবিয়ার উপকূলে নিভে গেল 2 বাংলাদেশির জীবন প্রদীপ। উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে লিবিয়ায় পাড়ি জমিয়েছিল তারা। সেখান থেকে হয়তো ইউরোপে পৌঁছানোর স্বপ্নও ছিল, কিন্তু সেই স্বপ্নই পরিণত হয় দুঃস্বপ্নে। লিবিয়ার পূর্বাঞ্চলের আজদাবিয়া অঞ্চলে মানব পাচারকারীদের গোপন আস্তানা থেকে জীবিত উদ্ধার করা হয় 120 অভিবাসীকে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে এই অভিযানে 2 জন বাংলাদেশি ও 1 জন মিশরীয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, উপকূলীয় বিশর শহরে পথ হারানো ও ক্লান্ত অবস্থায় উদ্ধার হওয়া এক মিশরীয় অভিবাসীর তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রায় 2 সপ্তাহ ধরে চলা অভিযানে বেনগাজির দক্ষিণাঞ্চলের বিভিন্ন মানব পাচার চক্রের আস্তানা থেকে উদ্ধার করা হয় এই 120 জন অভিবাসীকে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, পাচারকারীরা অভিবাসীদের একটি নির্যাতন কেন্দ্রে আটকে রেখে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিল। বন্দীদের মারধর ও চাবুকের আঘাতের ভিডিও ধারণ করে তা পরিবারের সদস্যদের কাছে পাঠানো হতো মুক্তিপণ আদায়ের জন্য। এছাড়া ছোট নৌকা তৈরির একটি কারখানায় অভিযান চালানো হয়, যেখানে কাঠের নৌকা, ইঞ্জিন ও পানির কন্টেইনার পাওয়া যায়। পাচারকারীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পাশাপাশি উদ্ধার হওয়া অভিবাসীদের এর মধ্যেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।